গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমুর রূপালী রাত্রি। আজ থাকছে পঞ্চম পর্ব। খালা বাড়িতে নেই, তিনি তার আর্কিটেক্টের কাছে গিয়েছেন। বাড়িতে যে শোয়ানা বসবে তার ডিজাইন নিয়ে কথা বলবেন। পুরনো ডিজাইন তার পছন্দ হচ্ছে না। ফলস সিলিং অনেক উঁচুতে হয়েছে, আরও নিচু হওয়া দরকার। শোয়ানার ঘরে দমবন্ধ ভাবটা আসল। তামান্না আমাকে বসতে দিল। তার আচার আচরণ স্বাভাবিক, মনে হচ্ছে আজই তার সঙ্গে আমার প্রথম দেখা। আমি চাইবার আগেই লম্বা গ্লাস ভর্তি সবুজ রঙের কী এক শরবত এনে দিল। শরবতের গ্লাসে বরফের কণা ভাসছে। আমি চুমুক দিতে দিতে বললাম, জামান ভালো আছে? তামান্না বিস্মিত হয়ে বলল, জামান কে? আপনার ছোট ভাই রিকশা থেকে পড়ে যে ব্যথা পেয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ, জামান ভালো আছে। তার রিকশা থেকে পড়ে ব্যথা পাওয়ার কথা আপনাকে কে বলেছে? আপনার ম্যাডাম বলেছেন। যে আপনাকে যা বলে তাই আপন মনের ভিতর ঢুকিয়ে রেখে দেন? সবাই তাই করে। সবাই তাই করে না। আপনি অন্য সবার মতো না। আমি আলাদা? হ্যাঁ, আলাদা। তবে ভালো অর্থে আলাদা না, মন্দ অর্থে আলাদা। আপনার সমস্ত জীবন এবং কর্মকাণ্ড জুড়ে আছে ভান। মিথ্যা রহস্যের ধোঁয়া সৃষ্টি করে আপনি তার মধ্যে বাস করতে ভালোবাসেন। 20,000 টাকা দিয়ে আপনি পাথর কিনতে গিয়েছিলেন, জাননি? হ্যাঁ, যার পাথর সে বিক্রি করল না, কারণ আপনি এমনই এক রহস্যের কুয়াশা তার সামনে তৈরি করলেন যে সে ভাবল না জানি এটা কী পাথর। কাজটা আপনি করলেন ম্যানেজার সাহেবের সামনে, কারণ আপনি একই সঙ্গে তাকেও ভড়কি দিতে চেয়েছেন, তাই না? হ্যাঁ। উনি কি ভড়কেছেন? যথেষ্ট ভড়কেছেন। গতকাল অনেকক্ষণ তিনি আমার সঙ্গে ঝুলাঝুলি করেছেন পাথরটা দেখে আসার জন্য। আপনি কি দেখে এসেছেন? হ্যাঁ। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, পাথরটা হাত দিয়ে ছুঁয়েছেন? হাত দিয়ে ছোবো কেন? হাত দিয়ে ছুলেই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতো। ইলেকট্রিক শকের মতো একটা শক খেতেন। নেক্সট টাইম যখন যাবেন হাত দিয়ে ছুঁয়ে দেখবেন। তামান্না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরাম করে শরবত খাচ্ছি। শরবতে কেমন লজেন্স গন্ধ, অতিরিক্ত মিষ্টি। অতিরিক্ত মিষ্টিটা মনে হয় এই শরবতের জন্য প্রয়োজন। মিষ্টি কম হলে ভালো লাগতো না। হিমু সাহেব। জি? পাথরটা হাত দিয়ে ছুঁয়ে দিলে আমি 400 ভোল্টের শক খাবো? 400 ভোল্টের শক খাবেন না, মৃদু ধাক্কার মতো লাগবে। আপনি আমাকে নিয়ে রহস্য তৈরি করবেন না, প্লিজ। শরবত খাচ্ছেন, খান। আমি খুব দুঃখ কষ্টে মানুষ হয়েছি। যারা দুঃখ কষ্টে মানুষ হয় তারা এত সহজে বিভ্রান্ত হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ হিসেবে আমি কখনো বোকা ছিলাম না। আমি শরবতের গ্লাসে লম্বা চুমুক দিয়ে বললাম, ফাতেমা খালার ফিরতে মনে হয় দেরি হবে, আমি উঠি? তামান্না কঠিন গলায় বলল, না, আপনি উঠবেন না। ম্যাডাম আমাকে বলে গেছেন আপনি যদি আসেন আপনাকে যেন আটকে রাখা হয়। লাইব্রেরি ঘরে গিয়ে বসতে পারেন, বই টই পড়লে সময় কাটবে। আমি বললাম, আপনার ম্যাডাম নিশ্চয়ই আপনাকে বলেননি আমাকে লাইব্রেরি ঘরে নিয়ে বসাতে। আমার ধারণা তিনি আপনাকে বলে গেছেন আমার সঙ্গে গল্পগুজব করতে, তাই না? হ্যাঁ, তাই। বেশ, আপনি গল্প করুন, আমি শুনছি। রূপকথা শুনবেন? যা শোনাবেন তাই শুনব। আমি বেশ কায়দা করে গল্প শুরু করলাম। যে কোনো কারণেই হোক তামান্না মেয়েটি আমার উপর অসম্ভব বিরক্ত। বিরক্তিটা এক পর্যায়ে যে সে আমার দিকে তাকাতেও পারছে না। সে গল্প শুনছে খুবই অনাগ্রহ এবং অনিচ্ছায়। 3 জেলে গিয়েছে মাছ ধরতে, সাগরে জাল ফেলেছে। জালে ধরা পড়ল এক মৎস্যকন্যা, মারমেইড। মৎস্যকন্যা বলল, তোমাদের আল্লাহর দোহাই লাগে, তোমরা আমাকে মেরো না, আমাকে সাগরে ফেলে দাও। তার বদলে তোমাদের প্রত্যেককে একটা করে ইচ্ছা আমি পূর্ণ করব। তবে আমি তো আর আলাদিনের জিনের মতো ক্ষমতাবান না, আমার ক্ষমতা সীমিত। আমি টাকা পয়সা ধন দৌলত দিতে পারবো না। প্রথম জেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার বুদ্ধি বাড়িয়ে দাও। এখন যে বুদ্ধি আমার আছে তার ডাবল করে দাও। মৎস্যকন্যা বলল, ডাবল করা হলো। প্রথম জেলে সঙ্গে সঙ্গে বুঝল তার বুদ্ধি বেড়েছে। দ্বিতীয় জেলে বলল, একজন যখন বুদ্ধি নিয়েছে তখন আমিও বুদ্ধিই নেব, তবে ডাবল না, আমার বুদ্ধি 3 গুণ করে দাও। মৎস্যকন্যা বলল, 3 গুণ করা হলো। তৃতীয় জেলে বলল,
আমিও বুদ্ধি চাই, তবে চাই 10 গুণ। মৎস্যকন্যা বলল, খবরদার, এইটি করবে না। 10 গুণ বুদ্ধি তোমাকে দেয়া হলে তুমি বিপদে পড়বে। বিপদে পড়া না পড়া আমার ব্যাপার। তোমার কাছে 10 গুণ বুদ্ধি চেয়েছি, তুমি বুদ্ধি দাও। এখনও সময় আছে, ভেবে দেখো। ভাবাভাবির কিছু নেই। মৎস্যকন্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা যাও, তোমাকে 10 গুণ বুদ্ধি দেয়া হলো। আর সঙ্গে সঙ্গে তৃতীয় জেলে একটা মেয়ে হয়ে গেল। তামান্না বলল, আপনি বলতে চাচ্ছেন যে মেয়েদের বুদ্ধি পুরুষের চেয়ে 10 গুণ বেশি? হ্যাঁ। এই গল্পটা কি আপনি আমাকে খুশি করার জন্য বললেন? আপনাকে খুশি করার একটা প্রচ্ছন্ন ইচ্ছা আমার ছিল, তবে গল্পটা আমি বিশ্বাস করি। তামান্না নড়ে চড়ে বসল এবং আমাকে হঠাৎ খুবই বিস্মিত করে দিয়ে বলল, হিমু সাহেব শুনুন, ম্যাডাম চলে আসার আগে আপনাকে খুব জরুরি কিছু কথা বলি। দয়া করে মন দিয়ে শুনুন। আপনার বুদ্ধিও মেয়েদের মতোই 10 গুণ বেশি, তবে এই বুদ্ধিতে কাজ হবে না। আমি আপনাকে পছন্দ করি না। আমি যাদেরকে পছন্দ করি না তাদের সে ব্যাপারটা বুঝতে দেই না, বরং এমন ভাব করি যাতে তারা বিভ্রান্ত হন। তারা মনে করেন আমি তাদের খুবই পছন্দ করি। আপনার বেলায় ব্যতিক্রম করলাম। আমি যে আপনাকে অপছন্দ করি সেটা জানিয়ে দিলাম। কেন? আপনার সঙ্গে অস্পষ্টতা রাখলাম না। আপনি আমার ম্যাডামকে খুবই অপছন্দ করেন, তাই না? হ্যাঁ, ওনাকে অপছন্দ করি। বোকা মানুষ আমার পছন্দ না। আপনার খালা মেয়ে হয়েও বোকা। মৎস্যকন্যার গল্প আপনার খালার ক্ষেত্রে কাজ করছে না, যে কারণে আমার অপছন্দের ব্যাপারটা ওনাকে জানতে দেইনি। কারণ ওনার সাহায্যে আমার দরকার। আমি বিশাল সংসার নিয়ে বিপদে পড়ে গেছি। তামান্না বেশ সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে আমার সামনে বসে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আমাদের সামনে অদৃশ্য একটা দাবার সেট। দাবা খেলা হচ্ছে। কোমল গলায় বললাম, তামান্না, আপনি বোধহয় জানেন না আমি আপনাকে খুবই পছন্দ করি। আপনার মতো পছন্দ এই জীবনে আরেকটি মেয়েকে করেছিলাম। তার নাম রূপা। তামান্না আমার কথায় মোটেও চমকালো না। সে কঠিন মুখে বলল, প্লিজ আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি এই দীর্ঘ জীবনে কাউকে পছন্দ করেননি। ভবিষ্যতেও কাউকে পছন্দ করবেন বলে মনে হয় না। পৃথিবীতে কিছু কিছু খুব দুর্ভাগা মানুষ জন্মগ্রহণ করে। তারা কাউকে ভালোবাসতে পারে না। আপনি সেই সব দুর্ভাগা মানুষদের একজন। আমি বললাম, ও আচ্ছা। আপনি মহাপুরুষ সেজে পথে পথে হাঁটেন, সেটাই আপনার জন্য ভালো। আমি আবারও বললাম, ও আচ্ছা। তামান্না দীর্ঘ কোনো বক্তৃতার জন্য তৈরি হচ্ছিল। নিজেকে সামলে নিল, কারণ ফাতেমা খালা এসে পড়েছেন। তাকে খুবই উত্তেজিত মনে হচ্ছে। হাঁপাতে হাঁপাতে বললেন, কেমন আছিস শিমু? ভালো। আরও আগে চলে আসতাম। বুলবুল পাথরটার কথা বলল। ভাবলাম ঠিক আছে, দেখেই যাই। পাথর দেখে এসেছি। হাত দিয়ে ছুঁয়েছ? হুম। হিমু, তুই বললে বিশ্বাস করবি না। হাত দিয়ে ছোঁয়া মাত্র ইলেকট্রিক শকের মতো শক খেলাম। মনে হলো পাথরটা জীবন্ত। আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল। আমি তামান্নার দিকে তাকালাম। তামান্না আমার দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে কিশোরীদের মতো ছটফটে গলায় বলল, ম্যাডাম, আপনি একা গিয়ে দেখে এলেন? আমাকে নিলেন না? আমিও পাথরটা ছুঁয়ে দেখতাম। ফাতেমা খালা বললেন, পাথর গিয়ে দেখার দরকার নেই। পাথরটা আমি কিনব, যত টাকা লাগে কিনব। গাড়িতে আস্তে আস্তে মন স্থির করেছি। হিমু, তোর উপর দায়িত্ব হচ্ছে পাথরটা কেনার ব্যবস্থা করা। তোকে আমি তার জন্য আলাদা কমিশন দেব। কেনার ব্যবস্থা করতে পারবি না? পারব। বুলবুল বলছিল তুই নাকি এই পাথরটার বিষয়ে জানিস। পাথরটার ক্ষমতা কি বল দেখি। খালা, এটা হলো ইচ্ছাপূরণ পাথর। পাথরে হাত দিয়ে যা চাইবে তাই পাবে। সত্যি বলছিস না ঠাট্টা করছিস? সত্যি বলছি। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই ঠাট্টা করছিস। ঠাট্টা করলেও কিছু যায় আসে না। পাথরটা আমার দরকার। তুই এক কাজ কর, এক্ষুনি যা পাথরটা নিয়ে আয়। পাজেরো গাড়িটা নিয়ে যা। মালিক শুদ্ধ নিয়ে আসবি। পাথরের দাম যা ঠিক হয় আমি দিয়ে দেব। ইয়াকুব সাহেবের সঙ্গে দেখা হয়েছে। আমি এক কাজ করি, গাড়ি করে না হয় ইয়াকুব সাহেবকে নিয়ে আসি। পাথর আরেকদিন আনব। ইয়াকুব পালিয়ে যাচ্ছে না। তুই পাথর আগে নিয়ে আয়। পাথরের সত্যি সত্যি ক্ষমতা আছে কিনা সেটা আজ রাতেই টেস্ট করব। আমি আর চোখে তামান্নার দিকে তাকালাম। তার ঠোঁটের কোণায় মোনালিসা স্টাইল হাসি। খালা তামান্নাকে বললেন, তামান্না, তুমি একটু এই ঘর থেকে যাও। আমি হিমুকে কিছু পার্সোনাল কথা বলবো। তামান্না চলে গেল।
খালার গলার স্বর খাদে নামিয়ে বললেন, মেয়েটাকে ইচ্ছা করে রেখে গিয়েছিলাম যাতে দুজনের মধ্যে পরিচয়টা গাঢ় হয়। মেয়েটাকে কেমন লাগছে? খুব ভালো। কীরকম সরল মেয়ে দেখেছিস? জগতের কোনো জটিলতা এই মেয়ে ধরতে পারে না। আর আমাকে যে কী পছন্দ করে! আমার নিজের কোনো মেয়ে থাকলে সেও আমাকে এত পছন্দ করতো না। এই যে আমি তাকে ছাড়া পাথর দেখে এসেছি, তার জন্য সে কেমন মন খারাপ করেছে দেখেছিস? আর একটু হলে কেঁদে ফেলতো, তাই না? হ্যাঁ। চোখ ছলছল করছিল কি না তুই বল? ছলছল মানে আরেকটু হলে টপটপান্তি পানি পড়া শুরু হতো। আমি যদি এখন তাকে বলি, তামান্না আমি চাই তুমি হিমুকে বিয়ে করো, সে কোনো দিকে তাকাবে না। তুই যে একটা প্রথম শ্রেণীর ভ্যাগাবন, চাকরি বাকরি নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, এইসব নিয়েও ভাববে না। চোখ বন্ধ করে বিয়ে করবে। তাহলে বলে ফেলো। ফেলছো না কেন? ধরো তক্তা মারো পেরেক, ঝামেলা শেষ করে দাও। আমি বলবো না। আমি চাই মেয়েটা যেন নিজ থেকে তোর প্রতি আকৃষ্ট হয়। সে নিজেই যদি তোকে পছন্দ করে ফেলে তাহলে আর আমাকে পরে দোষ দিতে পারবে না। আমি অবশ্য তামান্নার ব্রেন ওয়াশ করে ফেলেছি। তোর সব ক্ষেত্রে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলি। খালা, মেনি থ্যাঙ্কস। তুই একটা কাজ করবি, মেয়েটাকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাবি। আমি খরচা দেব। মেয়েরা রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। ভালো কোনো রেস্টুরেন্টে তো খালি পায়ে আমাকে ঢুকতেই দেবে না। গাধার মতো কথা বলিস না তো। তোকে স্যান্ডেল পাঞ্জাবি এসব কিনে দিয়েছি না, ফিটফাট হয়ে যাবি। আরেকটা কথা, রেস্টুরেন্টের বয়বাবুর্চির সঙ্গে রসিকতা করবি না। লোয়ার লেভেলদের লোকজনের সঙ্গে রসিকতা মেয়েরা একদম পছন্দ করে না। কোথায় পড়েছ? রিডার্স ডাইজেস্টে? মনে নেই কোথায় পড়েছি। তুই এক কাজ কর, আগামীকালই যা। গুলশানে একটা রেস্টুরেন্ট আছে, তন্দুরি খুব ভালো করে। আমার কাছে ওদের কার্ড আছে, তোকে দিচ্ছি। একটু বস, কার্ডটা নিয়ে আসি। কার্ডটা কাল নেই? কাল ভুলে যাব, আজই নিয়ে যা। আমি তন্দুরি হাউজের কার্ড এবং পাজেরো গাড়ি নিয়ে বের হলাম। ভিক্ষুক মেসকন্দর সাহেবকে পাওয়া গেল না। পাজেরো ড্রাইভারকে বললাম, চলুন শহরে ঘুরে বেড়াই, ভিক্ষুক খুঁজে বেড়াই। পাজেরো ড্রাইভার খুবই বিরক্ত হলো। পুরো 2 ঘন্টা শহরে ঘুরলাম। তারপর গেলাম শহরের বাইরে, সাভার স্মৃতিসৌধ দেখে এলাম। স্মৃতিসৌধ দেখা হবার পর ড্রাইভার বলল, আর কোথায় যাবেন? আমি বললাম, জাপান বাংলাদেশ মৈত্রী সেতুতে চলো, সেতুটা দেখা হয়নি। গাড়িতে তেল নেই, তেল নিতে হবে। ফুয়েলের কাঁটা মাঝামাঝি জায়গায় আছে। সে বলছে তেল নেই। আমি মধুর গলায় বললাম, তেল ছাড়াই গাড়ি চলবে। আমি সাধু মানুষ, মন্ত্র পড়ে ফু দিয়ে দিচ্ছি। বিনা তেলেই গাড়ি চলবে। তুমি তেল বিষয়ক কোনো চিন্তাই মাথায় স্থান দিও না। আপনি সত্যি সত্যি জাপান বাংলাদেশ সেতু দেখবেন? অবশ্যই। পাকিস্তান বাংলাদেশ বৈরী সেতু থাকলে ভালো হতো, সেটাও দেখে আসতাম। নাই যখন, জাপান বাংলাদেশ মৈত্রী সেতুই সই। চলেন। আমি চোখ বন্ধ করে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ বিড়বিড় করে গাড়ির ড্যাশবোর্ডে 2টা ফু দিয়ে দিলাম। ড্রাইভারের নিশ্চয়ই পিত্তি জ্বলে গেল। জাপান বাংলাদেশ মৈত্রী সেতু দেখে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। গাড়ি যখন সঙ্গে আছে, ব্যাঙাচির বাসা খুঁজে বের করলে কেমন হয়? ড্রাইভারকে বললাম বাসাবোর দিকে যেতে। জিপের ড্রাইভার ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। তার পাশের সিটে বসে না থেকে আমি যদি রাস্তায় থাকতাম, সে নির্ঘাত আমাকে চাপা দিত। ড্রাইভার, জি? তেল ছাড়া শুধু ফুয়ের উপর গাড়ি কেমন চলছে দেখছো? রিজার্ভে সামান্য তেল ছিল, তাই দিয়ে চলছে। আর চলবে না। চলবে না মানে? আবারও ফু দিয়ে দেব। আবারও চলবে। ময়মনসিংহ থেকে ঘুরে আসতে পারবো। ময়মনসিংহ যাবেন? জি। ময়মনসিংহে কি? কিছু না, আমার ফুয়ের জোর পরীক্ষা করা। ড্রাইভার গম্ভীর হয়ে গেল। আমি খুঁজে খুঁজে ব্যাঙাচির বাড়ি বের করলাম। ছোট একতলা বাড়ি, গাছপালায় ভর্তি। আমি পাজেরো ড্রাইভারকে বললাম, বেশিক্ষণ না, আমি ঘণ্টাখানেক থাকব, তারপর ময়মনসিংহ। তুমি অপেক্ষা করো। আমার সঙ্গে টাকা পয়সা থাকে না, কাজেই চা খাওয়ার টাকা দিতে পারছি না। পেট্রোল বেচে চা নাস্তা করতে পারো, সমস্যা নেই। ব্যাঙাচি বাসায় ছিল না। তার স্ত্রী খুবই কৌতূহলী হয়ে আমাকে কিছুক্ষণ দেখলেন। তারপর সহজ গলায় বললেন, ভিতরে এসে বসুন, ও এসে পড়বে। ভদ্রমহিলা অসম্ভব রোগা। তার চোখ ছলছল করছে, কিংবা চশমার কাজ জলজল করছে। প্রফেসর চেহারা। বয়সকালে রূপবতী ছিলেন। সেই রূপ পুরোপুরি চলে যায়নি।
ভদ্রমহিলার গলার স্বর খুবই কোমল। তিনি বললেন, আপনার নাম হিমু? জি। ও আপনার কথা আমাকে বলেছে। আপনি নাকি ওর স্কুল জীবনের বন্ধু। ওর কোনো বন্ধুবান্ধব বাসায় আসে না। আপনাকে দেখে সেজন্যই খুব অবাক হয়েছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি বসলাম। ভদ্রমহিলা বললেন, চা দিতে বলি? চায়ে দুধ চিনি খান তো? জি, খাই। ভদ্রমহিলা ভিতরে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে চায়ের কাপ হাতে নিয়ে ঢুকলেন। আমার জীবনে কোনো বাড়িতে এত দ্রুত কাউকে চা দিতে দেখিনি। ভদ্রমহিলা হাসি মুখে বললেন, আমার ঘন ঘন চা খাবার অভ্যাস। ফ্লাস্ক ভর্তি করে চা বানিয়ে রাখি। সেখান থেকেই আপনাকে দিলাম। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না। আপনাকে শুধু চা দিতে হলো। ঘরে কোনো খাবার নেই। ইচ্ছে করেই খাবার রাখি না। খাবার যেখানেই থাকুক ও খুঁজে বের করে খেয়ে ফেলে। আমি কিছু বললাম না। চায়ে চুমুক দিলাম। ফ্লাস্কে রাখা চা কখনো খেতে ভালো হয় না। এই চাটা ভালো হয়েছে। আপনার বন্ধুর খাই খাই স্বভাবের সঙ্গে তো আপনার পরিচয় আছে, আছে না? জি, আছে। ও সব কিছু খেতে পারে। একবার বড় গ্লাসে 1 গ্লাস সয়াবিন তেল নিয়ে লবণ মিশিয়ে খেয়ে ফেলেছিল। ও হচ্ছে বিংশ শতাব্দীর কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কে তা জানেন? জি না। কুম্ভকর্ণ হলো রাবণের মেজ ভাই। তার মার নাম কৈকেয়ী। কুম্ভকর্ণের ক্ষুধা কখনো মিটত না। এমন জিনিস নেই যে সে খেত না। সাধু, সন্ন্যাসী, ঋষি সবই খেয়ে ফেলত। ও আচ্ছা। তার যন্ত্রণায় অস্থির হয়ে ব্রহ্মা তাকে ঘুম পাড়িয়ে রাখার ব্যবস্থা করেছিলেন। সে 6 মাস ঘুমাত। তারপর একদিন জাগ্রত। আবার 6 মাসের জন্য ঘুমিয়ে পড়ত। এজন্যই তার নাম কুম্ভকর্ণ। আপনার বন্ধুকে যদি এইভাবে ঘুম পাড়িয়ে রাখা যেত আমি বেঁচে যেতাম। ভদ্রমহিলা কথা বলতে বলতে উঠে দাঁড়ালেন। আবার বসে পড়লেন। হাতের ঘড়ি দেখলেন। দরজার দিকে তাকালেন। স্বামী এখনো ফিরছে না, এটাই বোধহয় অস্থিরতার কারণ। হিমু সাহেব? জি। ও এসে পড়বে। মিষ্টি পান আনতে গেছে। কাজের ছেলেটা গেছে ছুটিতে। বাধ্য হয়ে ওকেই পাঠাতে হয়েছে। এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়েছে কিনা কে জানে। আমি কি আশেপাশে খুঁজে আসব? দরকার নেই। আপনি কোথায় খুঁজবেন? তারপর বলুন, কেমন আছেন? জি, ভালো আছি। আর কাপ চা খাবেন? জি না। ওর রোগটা কিভাবে হয় সেটা কি আপনি জানেন? জি না। আমার সঙ্গে বিয়ের পরপর সে জার্মানি চলে যায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে। আমার জন্য তখন তার খুব মন খারাপ থাকতো। কিছু ভালো লাগতো না। শুধু যখন রেস্টুরেন্টে খেত তখন আমার কথা ভুলতে পারত। আমাকে ভোলার জন্য খাওয়া ধরেছে। সে খাওয়াই কাল হয়েছে। ভালোবাসার মনে ক্ষুধার যোগ আছে। প্রেমিক প্রেমিকাকে সবসময় দেখবেন কিছু না কিছু খাচ্ছে। এই চটপটি, এই আইসক্রিম, এই বাদাম, এই ফুচকা। ও বলছিল আপনি নাকি তার চিকিৎসা করছেন। কী ধরনের চিকিৎসা বলুন তো? আমি হকচকিয়ে গেলাম। ব্যাঙাচি আমাকে তার চিকিৎসক হিসেবে উপস্থিত করেছে কেন বুঝতে পারছি না। আমাকে সেই প্রসঙ্গে কিছুই বলেনি। ভদ্রমহিলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কোনো চিকিৎসায় ওর কিছু হবে না। ঠিক হয়ে যাবে। কোনোদিনও ঠিক হবে না। ওর যখন খুব খিদে পায় তখন ওর চোখের দিকে তাকাবেন। আপনার মনে হবে ও আপনাকে রান্না করে খেয়ে ফেলার জন্য মনে মনে ভাবছে। আপনি কি 2 মিনিট বসবেন? আমি বসছি, আপনি টেলিফোন করে আসুন। কাজকর্ম সারুন, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি প্রায় 1 ঘন্টার মতো বসে রইলাম। ভদ্রমহিলা একসময় বললেন, ভাই কিছু মনে করবেন না, আপনি কি একটু খুঁজে দেখবেন? আশপাশের কোনো রেস্টুরেন্টে ব্যাঙাচিকে পাওয়া গেল না। ব্যাঙাচি নেই। আমার পাজেরও নেই। ড্রাইভার গাড়ি নিয়ে ভেগেছে। আমি হেঁটে হেঁটে মেসে ফিরলাম। ব্যাঙাচিকে যে পাইনি সে খবরটা তার স্ত্রীকে দিয়ে এলাম না। বেচারার বিষণ্ণ মুখ আর দেখতে ইচ্ছে করছে না। তামান্না গায়ে হাত দিয়ে আমাকে ডাকছে, হিমু ভাইয়া, হিমু ভাইয়া। এত আদর করে অনেক দিন কেউ আমাকে ডাকেনি। এটা যে বাস্তব কিছু না, স্বপ্ন দৃশ্য, সঙ্গে সঙ্গে বুঝে ফেললাম। গায়ে হাত দিয়ে তামান্না আমাকে ডাকবে না। এত আবেগ দিয়ে ভাইয়াও ডাকবে না। ভাইয়া সরাসরি উচ্চারণ করছে না। 2টো চন্দ্রবিন্দু যুক্ত করেছে। আমি এখন 2টা জিনিস করতে পারি। ঘুম না ভাঙিয়ে স্বপ্নটাকে লম্বা করতে পারি কিংবা জেগে উঠতে পারি। ঘুমের মধ্যেই দোটানায় পড়ে গেলাম। তামান্না ডেকে যেতে লাগলো, হিমু ভাইয়া, হিমু ভাইয়া। আমি বিছানায় উঠে বসলাম। ঘুম ভাঙার পরপর মানুষ কিছু কাণ্ডকারখানা করে। আড়মোড়া ভাঙে, হাই তোলে, চোখ ডোলে। আমি তার কিছুই না করে মেস ম্যানেজারের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললাম,
আমাদের সোনার বাংলা শ্মশান হতে কত বাকি। মেস ম্যানেজার শ্রেণীর মানুষ, যাদের প্রধান কাজ দিনে 8 ঘন্টা কাঠের চেয়ারে বসে থাকা, তারা সাধারণত খুব রাজনীতি সচেতন হন। এক দুপুরে ঘাম ভিজে ক্লান্ত হয়ে মেসে ফিরছি, দেখি চোখ মুখ শক্ত করে সরফরাজ খাঁ কাঠের চেয়ারে বসে আছেন। তাকে খুবই বিমর্ষ এবং চিন্তিত মনে হচ্ছে। তিনি চোখের ইশারায় আমাকে ডাকলেন। আমি কাছে গিয়ে দাঁড়াতেই বললেন, হিমু সাহেব, সোনার বাংলা যে শ্মশান হয়ে গেল সেটা জানেন? আমি বললাম, পুরোটাই কি শ্মশান হয়ে গেছে নাকি পার্ট বাই পার্ট হচ্ছে? পুরোটাই শ্মশান হচ্ছে। সরফরাজ খাঁ আহত চোখে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ঠিক আছে হিমু সাহেব, ঘরে যান। আপনার সঙ্গে কোনো আলোচনায় যাওয়াটাই ভুল। তিনি বললেন, পুলিশ এসেছে, পুলিশ। আমি হাই তুলতে তুলতে বললাম, আমাকে অ্যারেস্ট করতে এসেছে? সেরকমই মনে হচ্ছে। উনি কোথায়? স্যারকে আমার ঘরে বসিয়েছি, চা দিয়েছি। চা সিগারেট খাচ্ছে? এখন কথা বাড়াবেন না, পাঞ্জাবি গায়ে দিয়ে নিচে চলুন। কি করেছেন আপনি? মন্ত্রীর এক শালাবাবুকে মুখ ভেঙচি দিয়েছিলাম, সেই মামলাটা ডিসমিস হয়ে গেছে জানতাম। সরফরাজ খাঁ চিন্তিত গলায় বললেন, এত লোক থাকতে মন্ত্রী শালাকে মুখ ভেঙচি দিলেন কেন? রমনা থানার ওসি সাহেব ম্যানেজারের চেয়ারে বসে আছেন, তার সামনে বেনসনের প্যাকেট পড়ে আছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, স্যার কেমন আছেন? ওসি সাহেব আমার প্রশ্নের জবাব না দিয়ে সরফরাজ খাঁর দিকে তাকিয়ে বললেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সরফরাজ খাঁ দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। ওসি সাহেব মহাবিরক্ত হয়ে বললেন, এই ইডিয়ট কে? আমি ওসি সাহেবের সামনে চেয়ারে বসতে বসতে বললাম, উনি এই মেসের ম্যানেজার, খুব উচ্চ বংশ এবং খাঁটি দেশপ্রেমিক। উনি খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন সোনার বাংলা কেন শ্মশান হচ্ছে। বাজে ভেচাল পারবেন না। আপনাকে একটা কথা বলতে এসেছি, বলে চলে যাব। বলুন। আপনাকে একটা রেপ কেসের কথা বলেছিলাম, মনে আছে? মনে আছে। মিথ্যা আসামি দেওয়ার কথা ছিল, দিয়েছেন? জি না, আসল আসামি ধরেছি, ফাইনাল রিপোর্ট দিয়েছি। আপনাকে এখনও নিঝুম দ্বীপে বদলি করেনি? এত অল্প শাস্তি এরা আমাকে দেবে না, আমার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না। আমার কাছে এসেছেন কি জন্য? খবরটা দেওয়ার জন্য? না, আমি এসেছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য। ঠিক করে বলুন তো, আপনার কি কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে? না। আপনি নিশ্চয়ই নিশ্চিত যে আপনার কোনো ক্ষমতা নেই? মোটামুটি নিশ্চিত। আমার ধারণা আছে, ঘটনাটা বলি। আমি মিথ্যা আসামিকে ধরে নিয়ে এসেছিলাম, সারা রাত জেগে মামলা সাজিয়েছি, ঘুমোতে গেছি ফজরের আজানের পরে। অনিয়ম করেছি তো ঘুম আসছে না, ঝিমাচ্ছি, এপাশ ওপাশ করছি। হঠাৎ তন্দ্রার মতো এলো, মনে মনে আপনাকে স্বপ্নে দেখলাম। আপনি আমাকে বলছেন, ওসি সাহেব, আপনাকে আমি এত স্নেহ করি, আর এটা আপনি কি করলেন? নিরপরাধ কয়েকটি মানুষকে আপনি এমন এক কুৎসিত মামলায় জড়ালেন। আপনার জন্য ভয়াবহ বিপদ কিন্তু অপেক্ষা করছে, 10 নম্বর মহাবিপদ সংকেত। এখনও সময় আছে। তখন ঘুমটা ভেঙে গেল, দেখি ঘামে শরীর ভিজে গেছে। ওসি সাহেব ঠান্ডা স্বর পড়া চায়ের কাপে নিজের ভুলে চুমুক দিয়ে মুখ বিকৃত করলেন। আমি বললাম, ওসি সাহেব, আপনার মতো জাজ্জের লোক স্বপ্ন দেখে বিভ্রান্ত হন কি করে? এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ফ্রয়েড লাগে না। ওই জিনিসটা আপনার মাথা থেকে গেছে বলেই স্বপ্ন দেখেছেন। তা না। তা না মানে? ওসি সাহেব আবার ঠান্ডা চায়ের কাপে চুমুক দিলেন, আবারও মুখ বিকৃত করলেন। রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললেন, স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর আপনি যে ব্যাখ্যাটা দিলেন সেই ব্যাখ্যাটা আমার মাথায় এলো। আমি স্বপ্নটা মোটেই পাত্তা দিলাম না। হাত মুখ ধুলাম, খবরের কাগজ হাতে নিয়ে রিনাকে বললাম, রিনা চা দাও। রিনা হলো আমার স্ত্রী। আমি বারান্দায় বসে কাগজ পড়ছি, রিনা চায়ের কাপ হাতে নিয়ে ঢুকলো। বলল, এই শোনো, আমি শেষ রাতে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছি। তুমি চোরাবালিতে আটকা পড়েছ, একটু একটু করে ডুবে যাচ্ছ, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো, কেউ শুনছে না। তখন একটা ছেলে ছুটে এলো, তার গায়ে হলুদ রঙের পাঞ্জাবি। সে পাঞ্জাবি খুলে তোমার দিকে ধরেছে। তুমি পাঞ্জাবি ধরলে সে তোমাকে টেনে তুলবে, কিন্তু তুমি কিছুতেই পাঞ্জাবি ধরতে পারছো না। বুঝলেন হিমু সাহেব, রিনার কথা শুনে আমি 7 হাত পানির নিচে চলে গেলাম, কারণ আপনার কথা আমি আমার স্ত্রীকে কিছু বলিনি। স্বপ্নটা কি এখন আপনার কাছে রহস্যময় মনে হচ্ছে? না। যাই হোক, আমার কাছে মনে হয়েছে। আমার স্ত্রী শুধু শুধু কেন স্বপ্ন দেখবে?
আমি চোরাবালিতে পড়েছি। আপনি পুলিশ বিভাগে বিপজ্জনক চাকরি করেন, আপনার স্ত্রী আপনাকে নিয়ে দুশ্চিন্তা করেন, কাজে এই ধরনের স্বপ্ন দেখাই স্বাভাবিক। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আপনাকে নিয়ে তিনি প্রায়ই দুঃস্বপ্ন দেখেন। আর হলুদ পাঞ্জাবির ব্যাপারটা ঠিক না। স্বপ্ন সবসময় সাদা কালো হয়। স্বপ্নের আলো হলো রাতের আলো। চাঁদের আলোয় রং দেখা যায় না বলে স্বপ্ন হয় সাদা কালো। ওসি সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, হিমু সাহেব, এই কাগজটা আপনি রাখেন। কী কাগজ? এখানে আমার বাসার ঠিকানা লেখা আছে। আপনি 4টা ডাল ভাত আমার এখানে খাবেন। আমি দেখতে চাই রিনা আপনাকে দেখে চিনতে পারে কিনা। স্বপ্নের হলুদ পাঞ্জাবি পরা মানুষ আর আপনি যে একই ব্যক্তি, আমার ধারণা রিনা সেটা ধরে ফেলবে। কবে আসতে বলছেন? আজই আসুন। রাতে খান, আমি আপনাকে পাঙ্গাস মাছ খাওয়াবো। পাঙ্গাস মাছ রিনা খুব ভালো রাঁধতে পারে। পাঙ্গাস মাছের মধ্যে জোগাড় হবে? তা হবে। ওসি সাহেব, আমি কি কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে আসতে পারি? ভালো খাওয়া একা খেয়ে আরাম পাওয়া যায় না, দলবল নিয়ে খেতে হয়। কজন বন্ধু আসবে? এই ধরুন 4 জন, আমাকে নিয়ে 5। 5 হলো ম্যাজিক নাম্বার, এজন্যই 5 জন আসতে চাচ্ছি। আসুন, 5 জনই আসুন। পাঙ্গাস মাছ ছাড়া আর কি মাছ খেতে চান? গলদা চিংড়ি? আর কিছু? বড় কাতল মাছের মাথা জোগাড় করতে পারবেন? আরও কিছু? আর কিছু না। রাত 8টার দিকে চলে আসবেন। ওসি সাহেব উঠে দাঁড়ালেন। তিনি কেমন যেন ইতস্তত করছেন। কিছু বলতে চান, বলতে পারছেন না এমন ভাব। আমি বললাম, স্যার কিছু বলবেন? না, কিছু বলবো না। আপনারা 8টার দিকে চলে আসবেন, দেরি করবেন না। জি আচ্ছা। স্যার, আপনি সিগারেটের প্যাকেট ফেলে যাচ্ছেন। ওসি সাহেব সিগারেটের প্যাকেট পকেটে ঢুকালেন। অন্যমনস্ক ভঙ্গিতে ঘর থেকে বেরোতে গিয়ে তিনিও অবিকল সরফরাজ আলী খাঁর মতো কপালে ব্যথা পেলেন। আমার 4 জন বন্ধু নিয়ে ওসি সাহেবের বাসায় যাবার কথা। আমি ঠিক করে রেখেছি 4 জন বন্ধু না, শুধু ব্যাঙাচিকে নিয়ে যাব। 5 জনের জন্য রান্না করা থাকলে তার হয়ে যাবার কথা। তারপরেও যদি শর্ট পড়ে, রানীভাবি নিশ্চয়ই 10-12টা পরোটা চট ভেজে দিবে। মহিলারা ক্ষুধার্ত মানুষকে খাইয়ে আনন্দ পায়, তবে সেই ক্ষুধার্ত মানুষকে হতদরিদ্র হলে চলবে না। ভিখিরি বারান্দায় খেতে বসে এক পর্যায়ে যদি ক্ষীণ গলায় বলে, আম্মাজি ভাত শেষ, আর 4টা ভাত দেন, তাহলে গৃহিণী বলবেন, আর ভাত নাই, তোমার জন্য লঙ্গরখানা খোলা হয় নাই। জবির সাহেবের দোকানে গেলাম টেলিফোন করতে। ব্যাঙাচিকে দাওয়াতের কথা বলতে হবে। ফাতেমা খালাকেও জানাতে হবে যে পাথর পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে। যে কোনো তুচ্ছ ব্যাপারে দুশ্চিন্তা করে ফাতেমা খালা অসুখ বাঁধিয়ে ফেলেন। পাথর এখনও পাওয়া যায় নাই, এই চিন্তায় তার ডায়রিয়া হয়ে যাওয়া উচিত। জবির সাহেবের দোকান যথারীতি খালি, মাছি উঠছে না। তিনি আমাকে দেখে বিরস মুখে বললেন, হিমু সাহেব, আপনার কাছে অনেক পাওনা হয়ে গেল। আমি হাসি মুখে বললাম, টাকা পেয়েছি, 20,000 টাকা। এইবার আপনার পাওনা মিটিয়ে দেব। টাকা আনতে ভুলে গেছি। আজকালের মধ্যে পেলে সুবিধা হতো। আজই পাবেন। রাতে আমার এক জায়গায় দাওয়াত আছে, যাওয়ার পথে দিয়ে যাব। টেলিফোনটা কি ঠিক আছে? জবির সাহেব নিতান্ত অনিচ্ছায় বললেন, ঠিক আছে। আমি তার পাওনা মিটিয়ে দেব এই কথা তিনি বিশ্বাস করেননি। চা খাবেন হিমু সাহেব? জি। আপনাকে এই নিয়ে মোট কত কাপ চা খাইয়েছে জানেন? জি না। আজকেরটা নিয়ে 918 কাপ। আপনি আমাকে কাপ চা খাওয়াচ্ছেন তারও হিসাব রাখছেন? জবির সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, দোকানদার মানুষ, হিসাব করা হচ্ছে আমার অভ্যাস। তাছাড়া ব্যবসাপাতি নাই, কাজকর্ম নাই। 918 নম্বর চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি টেলিফোনে কথা বলছি। ব্যাঙাচিকে পাওয়া যায়নি। কথা বলছেন মহিলা ব্যাঙাচি। ভাবি, আমাকে কি চিনতে পারছেন? আমি, হ্যাঁ, চিনতে পারছি। আপনি গতরাতে এসেছিলেন। আপনি চলে যাবার 3-4 মিনিটের মাথায় ও এসেছে। এসে যেই শুনেছে আপনি ওর খোঁজ করতে বের হয়েছেন, অমনি সে আবার বের হয়েছে। ফিরেছে রাত 1টায়। বলেন কি? ভালো মানুষের মতো ফেরেনি, মারধর খেয়ে ফিরেছে। সে কি, মারধর কে করেছে? হাইজ্যাকাররা ধরেছিল, টাকা পয়সা না পেয়ে চড়থাপ্পড় মেরেছে। চর্বিওয়ালা মানুষ, মারলে আরাম লাগে। ওরা মনের সুখে মেরেছে। পেটে খুর বসিয়ে দিলে পারত না? অবশ্যই পারত। ভাবি, ও কি আশেপাশে আছে? হ্যাঁ আছে, ঘুমোচ্ছে। খুব ভয় পেয়েছিলাম, রাতে ঘুম হয়নি। সূর্য ওঠার পর ঘুমোতে গেছে। ওকে কি ডাকবো? না, ডাকার দরকার নেই, ঘুমোক। ওকে শুধু বলবেন রাত 8টার আগে খালি পেটে যেন আমার মেসে চলে আসে। ওর চিকিৎসা শুরু করেছি।
প্রথম ডোজটা আজ পড়বে। কী ধরনের চিকিৎসা করছেন? জগা খিচুড়ি টাইপ, টোটকা তন্ত্রমন্ত্র মিলিয়ে একটা চিকিৎসা। আপনার কি ধারণা কাজ হবে? অবশ্যই কাজ হবে। আমি তাকে অবশ্যই 8টার আগে পাঠিয়ে দেব। বিকেলে যেন নাস্তা টাস্তা কিছু না খায়। দুপুরে খেতে পারে, কিন্তু সূর্য ডোবার পর কিছু মুখে দেয়া যাবে না। আমি বলে দেখব, তাতে লাভ হবে কিনা জানি না। আমি চোখের আড়াল হলেই কিছু না কিছু খাবে। মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমাকে কেটে কুটে রাখত, ঝাল দিয়ে ভালো মতো কষিয়ে একটা বড় জামবাটিতে ওর সামনে দিয়ে বলতো, এটা হলো তোমার রান্না করা স্ত্রী, আপনার বন্ধু, কিন্তু তারপরেও খেয়ে ফেলতো। আমি হা হা করে হাসলাম, তবে আমার হাসি তেমন জমল না। শব্দটা ঠোঁটে হলো এবং ঠোঁটেই ঝুলে রইল। আমার মনে হচ্ছে মহিলার কথা ভুল না। 919 নম্বর চায়ের কাপে চুমুক দিতে দিতে ফাতেমা খালার সঙ্গে কথা হলো। খালা এমনিতেই উত্তেজিত থাকেন, আজ তার উত্তেজনা সীমাহীন। ভালো মতো কথাই বলতে পারছে না, কথা গলায় আটকে যাচ্ছে। একসঙ্গে অনেকগুলো কথা বলতে চাচ্ছেন, পারছেন না। মানুষের মস্তিষ্ক একসঙ্গে অনেকগুলো কথা তৈরি করতে পারে, কিন্তু মুখে বলতে পারে না। কথা বলার জন্য দুটা মুখ থাকলে ভালো হতো বোধহয়। একটা মুখ থাকবে শুধু সত্যি কথা বলার জন্য, আরেকটা মুখ সত্য মিথ্যা সবই বলবে। আদালতে সাক্ষী দেবার জন্য সত্যবাদী মুখ ব্যবহার করতে হবে, অন্য মুখ কখনোই ব্যবহার করা যাবে না। ফাতেমা খালা হড়বড় করে কথা বলে যাচ্ছেন। আমি রিসিভার কানে লাগিয়ে 919 নম্বর চায়ের কাপে চুমুক দিচ্ছি। চা ভালো হয়েছে। তোর জন্য একটা মারাত্মক খবর আছে রে হিমু, তুই বিশ্বাসও করতে পারবি না কত মারাত্মক। তামান্নাকে শেষ পর্যন্ত বিয়ের কথা বললাম, সে রাজি হয়েছে। আমার আশঙ্কা ছিল বোধহয় রাজি হবে না। তুই ষাঁড়ের গোবর হলেও তোর মধ্যে কিছু মজার ব্যাপার আছে। তামান্না বুদ্ধিমতী মেয়ে তো, সে ব্যাপারটা ধরেছে। তবে তামান্না যে বলতেই রাজি হয়ে যাবে ভাবিনি। আমি তামান্নার মার সঙ্গে কথা বলেছি। তিনি বললেন, তামান্নার আসল মা তো আপনি, আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি পথ থেকে কোনো কুষ্ঠরোগী ধরে নিয়ে এসে বলেন এর সঙ্গে তামান্নার বিয়ে, আমি তখনও বলবো শুকুর আলহামদুলিল্লাহ। আমি খালার কথার স্রোতে বাধা দিয়ে বললাম, কুষ্ঠ নিরাময় কেন্দ্র থেকে ইয়াং দেখে একটা কুষ্ঠরোগী ধরে নিয়ে আসবো? খালা ধমক দিলেন, অনেক ফাজলামো করেছি, সার না। শোন হিমু, তোদের বিয়ের সব শপিং আমি করব। বিয়ের শপিং করতে আমার সবসময় ভালো লাগে। ভাবছি কলকাতায় চলে যাব। শাড়ি গয়না কলকাতা থেকে কেনাই ভালো। তবে দাদারা খুব ঠকবাজ। একবার যদি টের পেয়ে যায় আমি বাংলাদেশের দিদি, তাহলে সর্বনাশ। মোলায়েম করে চামড়া ছিলে ফেলবে। এত মোলায়েম করে চামড়া ছিলবে যে বোঝাই যাবে না চামড়া ছিলছে, বরং মনে হবে গা ম্যাসেজ করে দিচ্ছে। কলকাতা কবে যাচ্ছ? সামনের সপ্তাহে যাব। ইচ্ছা করলে তুই আমার সঙ্গে যেতে পারিস। তবে না যাওয়াই ভালো, বিয়ের শপিংয়ে হবু স্বামীর থাকতে নেই। ঠিক আছে, তুমিই যাও। বউকে কোথায় রাখবি, কী খাওয়াবি, এইসব নিয়ে তুই একেবারেই ভাববি না। প্রথম 1 বছর আমার সঙ্গে থাকবি। 3টা ঘর তোকে আমি আলাদা করে দিয়ে দেব। এসি দেয়া ঘর তো খালা? ছাগলের মতো কথা বলিস কেন? আমার কোনো ঘর কি আছে এসি ছাড়া? তাও তো ঠিক। তোর সঙ্গে বকবক করতে গিয়ে আসল কথাই ভুলে গেছি। পাথর কিনেছিস? না। খালা হতভম্ব হয়ে বললেন, না মানে কি বলছিস তুই? আমি করুণ গলায় বললাম, মেসকন্দার মিয়া পাথর নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। কি সর্বনাশ? সর্বনাশ মানে মহা সর্বনাশ। আমি হাল ছাড়িনি, ঢাকা শহর চষে বেড়াচ্ছি। গাড়ি লাগবে? না, গাড়ি লাগবে না। পাজেরো জিপে করে ভিক্ষুক খোঁজা যায় না। তাছাড়া তোমার পাজেরো জিপের ড্রাইভার আমাকে পছন্দ করে না। পছন্দ করবে কিভাবে? তুই তাকে এক বাড়ির সামনে দাঁড় করিয়ে উধাও হয়ে গেলি। বেচারা রাত 3:30 পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছে। এসব উদ্ভট কারখানা কেন করিস? এই বেচারাকে রাত 3টা পর্যন্ত শুধু শুধু বসিয়ে রাখলি। আর রাখবো না, গাড়িটা তুমি পাঠিয়ে দিও। একটু আগে না বললি গাড়ি লাগবে না? এখন মনে হচ্ছে লাগবে। খালা, গাড়িটা তুমি সারা রাতের জন্য দিও। ভিক্ষুকদের খোঁজ বের করার উত্তম সময় হচ্ছে রাত। পাথরটা হাতছাড়া হয়ে গেছে বুঝতে পারি না। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। পাথর তুমি পাবে, 100% গ্যারান্টি। পাথরটার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়? অবশ্যই, তবে সামান্য কিন্তু আছে। কিন্তু আবার কি? মাংকিস প গল্পটা জানো না খালা? ওই যে একটা বাদরের থাবা ছিল, ওই থাবাটার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যেত। সমস্যা একটাই,
ইচ্ছা পূর্ণ হবার পরপরই ভয়ঙ্কর বিপদ হতো। বলিস কি, এ তো খাল কেটে কুমির আনা। পাথর প্রজেক্ট বাদ দিয়ে দিই? না না, আমার পাথর লাগবে, পাথর ছাড়া চলবে না। বিরাট ভুল করেছে, আসলে ওই দিনই কিনে ফেলা উচিত ছিল। ইয়াকুব প্রজেক্ট কি বাদ? খালা বিরক্ত গলায় বললেন। ইয়াকুব তো পালিয়ে যাচ্ছে না, তুই পাথরটা আগে জোগাড় কর। পাথর তোমার চাই? অবশ্যই চাই, মনে হচ্ছে কিছু খরচাপাতি করতে হবে। খরচাপাতি তো করবই, না করেছি। এখন কত লাগবে বল, ড্রাইভারের সঙ্গে পাঠিয়ে দিই। এখন লাগবে না, প্রজেক্ট শেষ হোক, তারপর তোমার নামে বিল করব। রাত 8টায় ওসি সাহেবের বাসায় যাবার কথা। আমরা 8টার আগেই উপস্থিত হলাম। ওসি সাহেবরা থানার সঙ্গে লাগোয়া সরকারি বাসায় থাকেন বলে শুনেছি। এই বাড়িটা তা না, কলাবাগানে অ্যাপার্টমেন্ট হাউস। কলিং বেল টিপতেই রোগা একজন মহিলা দরজা খুললেন। তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভয়ের স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। ভয় এখনও কাটেনি। আমাদের দুজনকে দেখে ভয় আরও বেড়ে গেল। আমি বললাম, ওসি সাহেব কি বাসায় আছেন? মহিলা শঙ্কিত গলায় বললেন, জি না। আপনার নাম কি হিমু? জি। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারছেন, অর্থাৎ আগে কখনো দেখেছেন? ভদ্রমহিলা নিচু গলায় বলল, জি না। স্বপ্নেও দেখেননি? জি না, তবে ও আপনার কথা বলেছে। 5 জন আসার কথা না? আমার বন্ধুকে নিয়ে এসেছি, ও একাই 4 জন, আর আমি 5। আমার রসিকতা কাজ হলো না। ভদ্রমহিলা ভীত গলায় বললেন, ওর আসতে একটু দেরি হবে, কি একটা কাজে আটকা পড়ে গেছে। আপনারা বসুন। আমরা বসলাম। ভদ্রমহিলা বললেন, চা দিতে বলি? ব্যাঙাচি চিন্তিত চোখে আমার দিকে তাকাচ্ছে। যে অতিথি ডিনারের নিমন্ত্রণে এসেছে, চা দিতে বললে সেই অতিথি একটু ভরকে যাবেই। আমি বললাম, ওসি সাহেব আমাদের ডিনারের দাওয়াত করেছিলেন। জি, আমি জানি। ও কোনো বাজার করেনি, খুব জরুরি কি একটা কাজে আটকা পড়েছে। ও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে, আপনাদের বসতে বলেছে। আমরা বসছি। চা দেব? দিতে পারেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর কাজের একটি মেয়ে 2 কাপ চা এবং পিরিচে করে খানিকটা চানাচুর দিয়ে গেল। ব্যাঙাচি ফিসফিস করে বললেন, চানাচুর খাওয়া ঠিক হবে না, খিদে নষ্ট হবে। আমি বললাম, বেছে বেছে 2-1টা বাদাম খেতে পারিস। ব্যাঙাচি চারদিকে তাকাতে তাকাতে বলল, বিকেলে কিছু না খাওয়ায় খিদেটা নাড়িতে চড়ে গেছে, যা দেখছি তাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সোফা চেয়ার ছাড়া তো এই ঘরে কিছু নাই, সোফা খাবি? ব্যাঙাচি কিছু বলল না। যেভাবে সোফার দিকে তাকাচ্ছে তাতে মনে হয় সোফা খাবার ব্যাপারটা সে বিবেচনায় রাখছে, একেবারে যে অগ্রাহ্য করছে তা না। রাত 11টা বেজে গেল। ওসি সাহেবের স্ত্রী বড় বাটিতে করে 1 বাটি পায়েস এবং পিরিচ চামচ দিয়ে গেলেন। আগের মতোই ভীত গলায় বললেন, ও এত দেরি করছে কেন বুঝতে পারছি না, কখনো এরকম করে না। দয়া করে আর কিছুক্ষণ বসুন, নিশ্চয়ই আপনাদের খিদে পেয়েছে, পায়েস খান। ঘরে বানানো, কাউনের চালের পায়েস। আমি বললাম, আমাদের জন্য ব্যস্ত হবেন না, আমরা অপেক্ষা করব। আপনার মনে হয় শরীর ভালো না, আপনি বিশ্রাম করুন। আমার শরীর আসলেই বেশ খারাপ, গায়ে জ্বর আছে। আপনাদের একা বসিয়ে রাখতে খুব খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। ব্যাঙাচি বলল, বাসায় টেলিফোন নেই? টেলিফোন আছে, 2 দিন ধরে ডায়াল টোন নেই। আমার এক ভাইকে থানায় খোঁজ নিতে পাঠিয়েছি। আপনারা দয়া করে পায়েস খান। আমি পুরো বাটি পায়েস একাই খেয়ে ফেললাম। ব্যাঙাচি খেলো না, সে ক্ষুধা নষ্ট করবে না। সে ফিসফিস করে একবার বলল, 12টা 25 বাজে, হোটেল তো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম, তুই হোটেল বন্ধ নিয়ে চিন্তা করিস না, ওসি সাহেব কাঁচা কাজ করেন না, তিনি খাবারের অর্ডার আগেই দিয়ে রেখেছেন। রাত 1টায় রিনা ভাবির ভাই থানায় খবর নিয়ে ফিরল। ওসি সাহেবের স্ট্রোকের মতো হয়েছে, তাকে সোরার দিতে নেওয়া হয়েছে, অবস্থা ভালো না। ওসি সাহেবের স্ত্রী চিৎকার করে কাঁদছেন, আর ঘরে বসে থাকা যায় না। আমি আজকাল মনে হয় চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসা খারাপ হচ্ছে। খালি পায়ে আমাকে ঢুকতে দিতে আপত্তি করল না। রেস্টুরেন্টের বেয়ারা আমার নগ্ন পদযুগলের দিকে তাকালো, খুব বিস্মিত হলো বলেও মনে হলো না, কিংবা কে জানে, তার হয়তো বিস্মিত হবার ক্ষমতা চলে গেছে। চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলেই অন্ধকার কোণা খুঁজে বসতে ইচ্ছা করে, চট করে কেউ দেখতে পারবে না, আর দেখলেও চিনবে না। আমাদেরকে ফাতেমা খালা আমাদের দুজনের চাইনিজ খেতে পাঠিয়েছেন। চাইনিজ খাবারের মাধ্যমে বিবাহ পূর্বে প্রেম গজাবে, এই বোধহয় তার ধারণা। এক টেবিলের দুদিকে 2টো চেয়ার।
সব চাইনিজ রেস্টুরেন্টে একটা অংশ থাকে প্রেমিক প্রেমিকাদের জন্য। তারা আসে দুপুরবেলা, অতি সামান্য খাবারের অর্ডার করে এসি ঘরে বসে থাকে সন্ধ্যা পর্যন্ত। মেয়েটা সারাক্ষণ অভিমান করতে থাকে। ছেলেটার প্রধান কাজ হয় অভিমান ভাঙানো। ছেলেটা হয়তো আয়েশ করে সিগারেট ধরিয়েছে, মেয়েটা মুখ অন্ধকার করে বলবে, তুমি না বললে সিগারেট ছেড়ে দেবে? ছেলেটা বলবে, বলেছি নাকি? কি বলেছ তাও তুমি ভুলে গেছ? আমার নাম মনে আছে তো, নাকি নামটাও ভুলে গেছ? হুঁ, কি যেন তোমার নাম? তোমাকে আমি এমন চিমটি দেব। ও আচ্ছা, তোমার নাম মনে পড়েছে। তোমার নাম চিমটি রানী। এ কি, তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে সিগারেট ধরিয়ে ফেলেছ? তোমার শয়তানি বুদ্ধি দেখে আমি অবাক হচ্ছি। ফেলো বললাম সিগারেট। ছেলেটা তৎক্ষণাৎ স্ট্রেতে সিগারেট ফেলে দেবে। মেয়েটা চোখ বড় বড় করে বলবে, দেখি সিগারেটের প্যাকেট আমার কাছে দাও। দাও বললাম। সিগারেটের প্যাকেট দেয়া হবে। মেয়েটা সেই প্যাকেট তার ব্যাগে রাখতে রাখতে বলবে, এখন থেকে তোমার যদি সিগারেট খেতে ইচ্ছা করে আমার কাছে চাইবে। আমি যদি দেই তবেই খাবে, না দিলে না। ওকে, আচ্ছা যাও। আজ চাইনিজ খাওয়া উপলক্ষে তোমাকে একটা সিগারেট খাবার অনুমতি দেওয়া হলো। পুরোটা খেতে পারবে না, হাফ খাবে। ওকে। একটু পরপর ওকে ওকে করছো কেন? ঘণ্টাখানেক এই প্রসঙ্গ নিয়ে কথা চলবে, কথার অভাব কখনো হবে না। তামান্নাকে নিয়ে প্রেমিক প্রেমিকাদের জন্য সংরক্ষিত আসনে বসেছি। আরও কিছু জোড়া দেখা যাচ্ছে, আমি কথা খুঁজে পাচ্ছি না। তামান্না, তুমি কি খাবে? তামান্না অবাক হয়ে বলল, তুমি কি খাবে মানে? আমাকে তুমি করে বলছেন কেন? 2 দিন পর বিয়ে হবে, এখন তুমি বলতে অসুবিধা কি? খালা বলেছেন তুমি রাজি। আমি বিয়েতে রাজি এমন কথা কখনো বলিনি। আমি হ্যাঁ না কিছুই বলিনি। খালা তোমাকে বিয়ে না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। তুমি তাকে অখুশিও করতে পারবে না। চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে চলে যাবে। চাকরির জন্য আমি যাকে তাকে বিয়ে করব? সেটাও একটা কথা। বিয়ের মতো একটা বড় ব্যাপার, সামান্য চাকরির জন্য তোমার বিয়ে করা ঠিক হবে না। আশ্চর্য কাণ্ড! এখনও তুমি তুমি করছেন? আপনি কি জানেন আপনি খুবই নির্লজ্জ ধরনের মানুষ? এত রেগে যাচ্ছ কেন? তোমার চেঁচামেচি শুনে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। তারা ভাবছে আমরা বোধহয় প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী। এমন চেঁচামেচি স্বামী স্ত্রীরাই করে। প্লিজ আর কথা বলবেন না। খাবারের অর্ডার দিন, খেয়ে চলে যাই। স্যুপ অর্ডার দেবেন না, আমি খাই না। টাকা এনেছেন তো? তামান্না বিস্মিত হয়ে বলল, আপনি কি সত্যি সত্যি টাকা আনেননি? না। তামান্না গম্ভীর গলায় বলল, আমার কাছে টাকা আছে, আপনি খাবারের অর্ডার দিন। তুমিই দাও, তোমার কাছে কত টাকা আছে তা তো জানি না। টাকা বুঝে অর্ডার দিতে হবে। কাপড় হিসেব করে জামা বানাতে হবে। আছে হাফ শার্টের মতো কাপড়, তুমি বানিয়ে বসলে ফুল হাতা শার্ট, ডাবল পকেট, তা হবে না। তামান্নার ভ্রু কুঁচকে বলল, কেন আপনি অকারণে কথা বলছেন? আপনার নিজের ধারণা আপনি খুব মজা করে কথা বলছেন? আসলে তা না। পুরনো সব কথা শুনতে খুবই বিরক্ত লাগছে। কথা বলবো না? না, একেবারেই না। তুমি প্রশ্ন করলে উত্তর দেব না? কি তাও দেব না? তামান্না জবাব দিল না। সে বিরক্তির প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে। তামান্না এখন প্রচণ্ড বিরক্ত, কিন্তু তাকে মোটেই ভয়ঙ্কর মনে হচ্ছে না, বরং সুন্দর লাগছে। চশমা যেমন কাউকে কাউকে মানায়, সবাইকে মানায় না, বিরক্তিও তেমনি কাউকে কাউকে মানায়। তামান্নাকে খুব মানিয়েছে। আমি খুবই নরম গলায় বললাম, তামান্না, আমার জন্য ছোট্ট একটা কাজ করে দেবে? তামান্না কিছু বলল না, শুধু তার চোখ তীক্ষ্ণ করে ফেলল। আমি বললাম, তাকিয়ে দেখো জানালার কাছে যে প্রেমিক প্রেমিকার যুগল বসেছে, তাদের কাছ থেকে একটা সিগারেট এনে দেবে? তুমি চাইলেই দেবে। আমরা নিঃশব্দে খাওয়া শেষ করলাম। খাওয়ার সময় তামান্না একবার জিজ্ঞেস করল, এদের রান্না তো ভালোই, তাই না? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খাওয়া শেষে তামান্না জিজ্ঞেস করল, আইসক্রিম খাবেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তামান্না বলল, ম্যাডামের পাথরটা কি পাওয়া গেছে? আমি না সূচক মাথা নাড়লাম। তামান্না বলল, প্রশ্ন করলে জবাব দিন, মাথা নাড়ানাড়ি অসহ্য লাগছে। ম্যাডামের পাথরটা জোগাড় হয়নি? কেন? মেসকান্দার মেয়েকে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে পাথর নিয়ে সে পালিয়ে গেছে। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।